আপনাকে উদাহরণ হিসাবে দিলে আমি বলবো যে বিন লাদেন বা আল জাওয়াহিরি যে পর্যায়ের জঙ্গি, মাহমুদুর রহমান ঠিক সেই পর্যায়ের জঙ্গি। কিংবা আপনাদেরকে যেই জঙ্গি প্রতিষ্ঠানগুলো পাকিস্তান থেকে আপনাদেরকে ডিস্টার্ব করে, সেই জৈশি মোহাম্মদ, লস্করি তৈবা, তাদের যে প্রধানগুলো আছে পাকিস্তানে, তাদের সবার শিক্ষাগুরু হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের এই শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান। এই যে জাহেদ, তোমাকেও কিন্তু এই ফাঁকে বলে রাখি, তোমাকে কিন্তু বাবা ভবিষ্যতে আমরা জিজ্ঞেস করব যে তুমি যে দিল্লি দাসী শেখ হাসিনাকে বলেছিলে প্রতিটা ভিডিওতে, কয়শবার বলেছিলে সেই হিসাবও আমরা করব। তারপর কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে যে শেখ হাসিনা কিভাবে দিল্লি দাসী হয়েছিল। তোমাকে উত্তরটা দিতে হবে ম্যাথামেটিক্যালি, অর্থাৎ দেখিয়ে দিতে হবে যে এই কাজের কারণে শেখ হাসিনা দিল্লি দাসী হয়েছিল। তুমি যদি উত্তর দিতে না পারো, ওই ফিলোসফিক্যাল উত্তর আমরা তখন কিন্তু গ্রহণ করব না, তোমাকে কিন্তু কঠোর সাজা দেওয়া হবে জাহেদ, এটা মনে রেখো। আমেরিকান হিউমারিস্ট কাস্কি স্টিনেট 1960 সালে প্রকাশিত তার আউট অব দ্য রেড বইতে লিখেছিলেন, একজন কূটনীতিবিদ হলো সেই ব্যক্তি যে তোমাকে জাহান্নামে যেতে বলছে, কিন্তু এমন ভাবে পথের বর্ণনা দিচ্ছে যে তুমি ভ্রমণ করার জন্য মনে মনে প্রস্তুত হয়ে যাচ্ছ। মিস্টার দীনেশ ত্রিবেদী, আপনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করতে এসে যে আবহাওয়াটা তৈরি করেছেন, মনে হলো কাস্কি স্টিনেটের এই কথার সাথে হুবহু মিলে গেল। এখানে আপনি নিজেই বলেছেন, অর্থাৎ আপনি বক্তা এবং আপনি আবার সেই ব্যক্তি যাকে বলা হয়েছে, এইভাবে আমি দেখছি। কূটনীতিবিদের এই সংজ্ঞাটা সারা বিশ্বে কূটনীতিবিদরা ব্যবহার করে একটা হিউমার হিসাবে। আমরা দেখলাম মিস্টার ত্রিবেদী, আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা এটা সাপোর্টও করে, আপনি অতি উচ্চমানের একজন কূটনীতিবিদের আবহ তৈরি করেছেন বাংলাদেশে এসে। কিন্তু আপনি একটা জাহান্নামে কিন্তু পা রেখেছেন। এই জাহান্নামটা হলো তৈরি হয়েছে বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশটাকে দখল করেছে এবং পরবর্তীতে এই বাংলাদেশকে আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তিদের বিরোধী, তাদের জন্য কিন্তু গত 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশটা জাহান্নাম হয়ে গেছে। একই ধরনের অভিযোগ আমাদের বিপক্ষেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা করে। সেই বিষয়ে আপনাকে আজকে কিছু বলছি না, কিন্তু কথা হলো যে আমরা কখনো স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ থেকে সমূলে বের করে দেওয়ার চিন্তা কখনো করিনি বা মেরে ফেলার চিন্তা করিনি। কিন্তু 2024-এর 5 আগস্ট যে জঙ্গি উত্থান হয়েছে, তার যারা মূল কারিগর, তাদের চিন্তায় কিন্তু এটা ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা পরিপূর্ণভাবে হয় ধ্বংস করবে, নয় বিতাড়িত করবে। এর চিহ্ন কিন্তু আর থাকবে না, এবং এরা এখনো কিন্তু বাংলাদেশে বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরবে না, এদের চিহ্ন আর নাই। মিস্টার ত্রিবেদী, এই গল্পটা কেন করতে হচ্ছে জানেন? আমরা যে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা বোধ করছি যে বাংলাদেশটা একটা জাহান্নাম হয়ে গেছে, এটার সাথে আপনারা কিন্তু ডাইরেক্টলি যুক্ত। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শক্তি এবং তাদের সাইবার সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষকে তাদের পেছনে কাতারবন্দি করেছে 3টি অভিযোগ করে। এক হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গুম খুন করেছে, দ্বিতীয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দুর্নীতি করেছে, তৃতীয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আমরা এ পর্যন্ত নানানভাবে প্রমাণ করেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় উদার এবং মানবাধিকার রক্ষাকারী একজন শাসক, এবং আমরা বিভিন্ন তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের দুর্নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে যে শাসন শুরু করেছিলেন, ঠিক তখন থেকে দুর্নীতি কমে যেতে থাকে। বাংলাদেশ ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত বা 7 সাল পর্যন্ত সারা পৃথিবীর 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ, যখন ক্ষমতায় ছিল বর্তমান শাসক দল বিএনপি, সেই 2001 থেকে 6 সালে। পরবর্তীতে আমরা যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্যগুলো দেখি, আর বাংলাদেশ কখনোই কিন্তু পৃথিবীতে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ ছিল না, এবং কখনো কখনো বিশেষ করে 2009 থেকে 24 সাল পর্যন্ত এটা অনেক উন্নতি হয়েছিল, এমনকি মধ্য ইউরোপের দেশগুলোর কাতারেও গিয়ে পৌঁছেছিল দুর্নীতির সূচকে।
যেটা আবার ইউনুসের ডাকাততন্ত্র শুরু হওয়ার পরে আবার অনেকটা নেমে গেছে, আবার আগের দিকে ধাবিত হচ্ছে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না। এই হলো দুর্নীতির বিষয়, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে সকল দেশীয় এবং আন্তর্জাতিক দুর্নীতির তথ্যগুলো বলে যে সবচেয়ে বেশি কম দুর্নীতি হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই 2009 থেকে 24 সালে। এগুলো একটা, এটা তো আপনার এই তথ্যগুলো তো পাবলিক ডোমেইনে আছে, আমার কাছ থেকে শোনার প্রয়োজন নাই, আমি শুধু সচেতনতা তৈরি করার জন্য কাহিনীটা বললাম। গেল আপনার দুর্নীতির কথা। যদি মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বলি, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বরঞ্চ শেখ হাসিনা সরকার অনেক বেশি উদার ছিল। তখন আপনার 5টা গুম হয়েছিল বা 4টা, আমি হিসাব করলে বলতে পারবো। 5টা গুমের মধ্যে ছিল বিএনপির 2 নেতা চৌধুরী আলম এবং ইলিয়াস আলী। চৌধুরী আলম ছিল ঢাকা শহরের বিখ্যাত চাঁদাবাজ। বাংলা বাজার এলাকায়, বাংলা বাজার এবং আপনার গুলিস্তান যে মার্কেটগুলো আছে এগুলোতে চাঁদাবাজির তিনি সম্রাট ছিলেন, এবং এই ব্যাপারে অভিযোগ আছে যে তাকে এই চাঁদাবাজি সংক্রান্ত কোন্দলে তিনি নিহত হয়েছেন বা গুম হয়েছেন। তবু আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে এটার জন্য বলবো যে যেহেতু রহস্যটা উদ্ঘাটন হয় নাই, দায়ী করলাম। ইলিয়াস আলী সম্পর্কে বিএনপির নেতারা বলেছেন যে এটা দলীয় অভ্যন্তরীণ কোন্দলের শিকার, এখানে আসলে সরকারের কোনো বিষয় ছিল না। আর 3টা গুম ছিল আপনার, একটা ছিল গোলাম আজমের ছেলে, একটা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, একটা ছিল মীর কাসেম আলীর ছেলে। 3জনই বাংলাদেশের 1971 সালের যুদ্ধাপরাধী। মীর কাসেম আলীর ছেলে, যাকে শেখ হাসিনা গুম করেছে, যেটাকে সারা পৃথিবীকে রাষ্ট্র করে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত গঠন করা হয়েছে, মীর কাসেম আলীর সেই ছেলে এখন বাংলাদেশের সংসদ সদস্য। সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ছেলেও এখন বাংলাদেশের সংসদ সদস্য, যে গুম হয়ে গেছে বলে সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে। আর গোলাম আজমের সেই ছেলে এখন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ, মৌলবাদী শক্তির সবচেয়ে বড় আদর্শিক নেতা। সে সংসদ সদস্য হয় নাই, কারণ সে এত বড় নেতা গোলাম আজমের ছেলে, যে মনে করে যে সংসদ সদস্য হওয়া তো তার কাছে কোনো বিষয় না, সে অনেক বড় জিনিস কমান্ড করে। এই হলো শেখ হাসিনা সরকারের গুমের আপনার কাহিনী। এই 5টা গুম, যার মধ্যে 3জন এখন সমাজে প্রতিষ্ঠিত, 2জন সংসদ সদস্য হিসাবে, এইটাকে দিয়ে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী শক্তি সারা পৃথিবীকে নাচিয়ে ফেলেছিল। এগুলো আমরা এখন বাংলাদেশের মানুষের কাছে দেখিয়ে দিতে সক্ষম হলাম। যেই জিনিসটা দেখিয়ে দিতে সক্ষম এখনো হচ্ছি না, সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি সংক্রান্ত কোনো কাজই করেন নাই। বরঞ্চ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় ভারতের থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুযোগ সুবিধা আদায় করেছিলেন, এটাকে আপনি মৌলবাদীদের ভাষা যদি আপনি ট্রান্সলেট করেন, তাহলে বলতে পারবেন যে ভারতের কাছে বাংলাদেশ বিকৃত দূরে থাকুক, বরঞ্চ দেখা যাচ্ছে বাংলাদেশের কাছে ভারতের নেতারা তখন ভারতকে বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ যে জিনিসগুলোকে জঙ্গিরা দেশ বিক্রি হিসাবে বলতে চায়, আমরা যদি সেই ভাষাগুলো ব্যবহার করি। এই ভারত বিদ্বেষ এর দীর্ঘ ইতিহাস আছে বাংলাদেশে। ইতিহাসটা সংক্ষিপ্ত হলো এরকম যে আপনার বাংলাদেশে মৌলবাদীরা তারা এখনো পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার বিষয়টা ভুলতে পারেনি। তারা এর প্রতিশোধ চায়। 1971 সালে ভারত যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিল, ভারতকেও তারা একইভাবে প্রতিশোধ নিতে চায় ভারতের উপর। এই প্রতিশোধ নিতে গিয়ে তারা মনে করে যে ভারত তাদের যেমন শত্রু, বাংলাদেশও তাদের তেমন শত্রু। আর তারা সহজ উপায় পেয়ে গিয়েছে ইসলাম ধর্মকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা প্রচার করা। এই ঘৃণা কতটা প্রবল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিদের মধ্যে, এটা যদি আপনি অনুধাবন না করতে পারেন, তাহলে বাংলাদেশে কূটনীতিবিদ হিসাবে আপনার চাকরির একটা অসম্পূর্ণতা কিন্তু থেকে যাবে। এই ঘৃণা প্রচার করেছে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর সবাই, বাংলাদেশের সব দল মোটা দাগে কিন্তু এই ঘৃণা প্রচার করেছে, কখনো কম কখনো বেশি। এখন যারা শাসন করছে তাদেরও কিন্তু রাজনীতির মূল ভিত্তি ছিল, বা এখন তারা বলছে না, কারণ এখানে অনেক কাহিনী আছে যেগুলো আমি পরবর্তীতে হয়তো আপনাকে বলবো এই খোলা চিঠির মাধ্যমে পাবলিককে জানানোর জন্য। তারাও কিন্তু এই ভারত ঘৃণার ফসল বলতে পারেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য মৌলবাদী শক্তিগুলো তো আছেই। মোট কথা, আপনি একটি সর্বগ্রাসী ভারত ঘৃণার রাষ্ট্রে আপনি
কূটনৈতিক দায়িত্ব পালন করতে আসলেন। আর আমি বলবো যে আপনি এসে যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত একজন প্রাজ্ঞ কূটনীতিবিদ হিসাবে, সেটাতে আপনি অনেকটা পানি ঢেলেছেন। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি জঙ্গিদের উপর এই পানি কাজ করবে, সেটা হবে না। এই ঘৃণা কারা ছড়িয়েছে আমি যদি আপনাকে দুই একটা উদাহরণ দিয়ে থাকি। আপনি নিশ্চয়ই একজন মানুষের নাম শুনেছেন ইতিমধ্যে অথবা শুনে থাকবেন। বাংলাদেশে যারা ভারতকে এবং হিন্দুদের ঘৃণা করে এদের যদি আপনি তালিকা করেন, সেই তালিকায় 1 নম্বর নামটা যাবে মাহমুদুর রহমানের, যেই ব্যক্তি এখন আমার দেশ নামক একটি প্রভাবশালী পত্রিকার সম্পাদক ঢাকা শহরে। এবং এই মাহমুদুর রহমান কোন পর্যায়ের জঙ্গি এইটাও আপনাকে একটু স্টাডি করতে হবে। আপনাকে উদাহরণ হিসাবে দিলে আমি বলবো যে বিন লাদেন বা আল জাওয়াহিরি যে পর্যায়ের জঙ্গি, মাহমুদুর রহমান ঠিক সেই পর্যায়ের জঙ্গি। কিংবা আপনাদেরকে যে জঙ্গি প্রতিষ্ঠানগুলো পাকিস্তান থেকে আপনাদেরকে ডিস্টার্ব করে, সেই জৈশি মোহাম্মদ, লস্করি তৈবা, তাদের যে প্রধানগুলো আছে পাকিস্তানে, তাদের সবার শিক্ষাগুরু হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের এই শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান সম্পর্কে একটা ছোট গল্প আপনাকে বলি। 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন, তিনি আহমেদ তারেক করিম নামে এক ব্যক্তিকে ভারতে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত করেন। আহমেদ তারেক করিম কোনো একটা স্বাধীনতা দিবসে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা পুস্তিকা বের করেন। এই পুস্তিকায় তিনি তার যে বক্তব্যটা দিয়েছিলেন বা মুখবন্ধ দিয়েছিলেন, তার নিচে লিখেছিলেন জয় বাংলা জয় হিন্দ। এই কথাটাকে জয় বাংলা জয় হিন্দ পুঁজি করে, পুস্তিকার একটা কথাকে পুঁজি করে, মাহমুদুর রহমান তখন দৈনিক আমার দেশ, তার তখন আমার দেশ এই একই পত্রিকায় কলাম লিখে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশে। এবং বাংলাদেশের সব মানুষকে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী সকলকে তো বটেই, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষেরও নিরীহ মানুষকে এই মাহমুদুর রহমান তার এই কলামের মাধ্যমে, এবং এই কলামটা নিয়ে আবার তখন যারা বাংলাদেশের আপনার স্বাধীনতা বিরোধী মৌলবাদী প্রপাগান্ডিস্ট আছে, তারা এটাকে নিয়ে প্রচুর আলোচনা করে এর মাধ্যমে যে প্রভাব সৃষ্টি হয়েছিল, এমনকি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও কনভিন্সড হয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশকে যে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছেন এটাই প্রমাণ। কারণ সে তো বাংলাদেশের রাষ্ট্রদূত, সে শুধু জয় বাংলা বলতে পারে। জয় বাংলাকেও তারা আবার মনে করে যে এটা হিন্দুদের স্লোগান। সে জয় বাংলা বলতে পারে, জয় হিন্দ কেন বলবে? মিস্টার ত্রিবেদী, সারা পৃথিবীতে সকল রাষ্ট্রদূত এই স্লোগানটাই কিন্তু ব্যবহার করে যেই দেশে তারা দায়িত্ব পালন করে। আমাদের আসলে ব্যক্তিগত উদাহরণ, যে কোনো দেশে মনে করেন আমি একজন কূটনীতিবিদ, বর্তমানে আমি সাময়িকভাবে ছুটিতে আছি বলতে পারেন, যখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার পুনরায় ক্ষমতায় আসবে, আমি আবার স্বপদে ফিরে যাব। আমি তো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দেখেছি প্রতিটা রাষ্ট্রদূত তাদের স্বাধীনতা দিবসে যে বক্তব্যটা দেয় সেখানে ওইটাই বলে যে জাপানের রাষ্ট্রদূত মেক্সিকোতে বলে জয় জাপান জয় মেক্সিকো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারতে বলে জয় আমেরিকা জয় ইন্ডিয়া। এটা একটা কমন প্র্যাকটিস। আপনি যে সম্প্রীতির কথা বলেছেন দুই দেশের মধ্যে, সেই সম্প্রীতি সৃষ্টির একটা আপনার একটা প্রকাশ জয় বাংলা জয় হিন্দ। চিন্তা করুন, এই জিনিসটাকে, এই তিলটাকে তাল করে মাহমুদুর রহমান নামক এই শীর্ষ জঙ্গি বিশাল হইচই ফেলে দিয়েছিল সেই 2010 বা 11 সালে। আমার এখনো সুস্পষ্টভাবে মনে আছে।